আবারও তুরাগ নদী, ঢাকার অদূরে তুরাগ নদীর পারে আবারও 3 জন যুবকের শবদেহ পাওয়া গেল। কি তাদের অপরাধ ছিল? তাদের অপরাধ তারা জয় বাংলার লোক, তাদের অপরাধ তারা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, তাদের অপরাধ তারা 71-এর পক্ষের মানুষ। এই যে 3 জনের লাশ পাওয়া গেল, তাদের অপরাধ তারা 72-এর সংবিধানের পক্ষে, বঙ্গবন্ধুর পক্ষে, জয় বাংলার পক্ষে। এটা স্থানীয় বিএনপির নেতাদের সহ্য হচ্ছিল না। আপনারা জানেন যে এই নৃশংস হত্যাকাণ্ডটি ঘটেছে, সেখানে 7 জন ছিল, 3 জনের লাশ পাওয়া গেছে। কেউ কেউ মনে করতেছে এর সাথে শুধু রাজনৈতিক দলই জড়িত নয়, স্থানীয় রাজনৈতিক নেতারাই জড়িত নয়, এর সাথে ডিজিএফআই জড়িত। কেউ কেউ মনে করতেছেন যে এর সাথে সরাসরি তারেক রহমানের সরকার জড়িত। তাদের উদ্দেশ্য হচ্ছে যাতে বাংলাদেশে কেউ জয় বাংলা শব্দ উচ্চারণ না করতে পারে, যাতে তারা বঙ্গবন্ধুর নাম নিতে ভয় পায়, যাতে মুক্তিযুদ্ধের কথা বলতে মানুষ ভয় পায়। আমরা দেখেছি 1971-এর আলবদর রাজাকার আল সামসারা কি করতো? তারা নৃশংস হত্যাকাণ্ড চালাতো, তারা চোখ উপড়ে ফেলতো, তারা নৃশংসভাবে হত্যা করতো, নারীদের ঝুলিয়ে রাখতো, তাদেরকে হাত পা উপরে চুল বেঁধে ফ্যানের সাথে ঝুলিয়ে রাখতো। আপনারা জানেন যে সেইখানে চোখও পাওয়া গেছে মানুষের, কারণ কি নৃশংসতা ছড়িয়ে দাও। আমরা দেখেছি 1971-এ সেই পাক বাহিনীরা শিশু বাচ্চাদের গাছের সাথে বাড়ি দিয়ে মেরে ফেলতো, গর্ভবতী নারীদের পেটে বায়োনেট চালিয়ে দিত, চার্জ করতো। কেন করতো? নৃশংসতা দেখানোর জন্য। কেন? যাতে কেউ মুক্তিযুদ্ধের পক্ষে কথা না বলে। কিন্তু এখন আজকে এই 71-এর পরে এই বাংলাদেশে সবচেয়ে বেশি নির্যাতন নিপীড়ন চলতেছে, এটা সবাই আমরা জানি, এটা দেশ জানে, বিদেশ জানে, সাংবাদিকেরা জানে, কিন্তু কেউ বলে না। আপনারা জানেন যে তথাকথিত একটা হিরো আলম নামে একজন লোক রয়েছে, সে যদি উষ্টা খেয়ে পড়ে যেত, তার পক্ষে জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে তার পক্ষে বিবৃতি চলে আসতো। আমরা দেখেছি পৃথিবীর বড় বড় দেশ, বড় বড় দেশের রাষ্ট্রদূত বিবৃতি দিত। আজকে এই যে জয় বাংলার পক্ষের মানুষ, বঙ্গবন্ধুর পক্ষের মানুষ, 72-এর পক্ষের মানুষ, 71-এর মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, তাদের কি মানবাধিকার নেই? তাদের কি রাজনৈতিক অধিকার থাকতে নেই? এদের বিষয়ে সবাই চুপচাপ। আমরা দেখলাম এই জুলাই সন্ত্রাসীর আন্দোলনের সময় কারো আসমান কাঁপে, কারো জমিন কাঁপে, কারো স্বর্গ কাঁপে, কারো নরক কেঁপে ওঠে। কিন্তু এখন কারো স্বর্গ, নরক, আসমান, জমিন কাঁপতে আমরা দেখি না। কেন? কারণ এখন বাংলাদেশ আওয়ামী লীগ ভিকটিম, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ ভিকটিম। তাই এখন আর গণতন্ত্রের কথা কেউ বলে না, মানবাধিকারের কথা কেউ বলে না, এখন কেউ বাক স্বাধীনতার কথা বলে না, এখন কেউ রাজনৈতিক অধিকারের কথা বলে না। কেন? কারণ এখন আওয়ামী লীগ হচ্ছে বিরোধী দলে। বাংলাদেশে একমাত্র এই মুহূর্তে বিরোধী দল নিষিদ্ধ হলো, একমাত্র বিরোধী দল আওয়ামী লীগ। পৃথিবীর অদ্ভুত একটা শাসন বাংলাদেশে চলতেছে, যেখানে কোনো সরকার বিরোধী দল নেই, সরকারি দল আছে তারেক রহমানের মুসলেকা সরকার। এই মুসলেকা সরকারের সরকারি বিরোধী দল রয়েছে, এবং এই মুসলেকা সরকারের মুসলেকা স্বতন্ত্র পার্টি রয়েছে, যাদের কাজ হলো সারা দিন বঙ্গবন্ধু, জয় বাংলা শব্দের বিরোধিতা, শেখ হাসিনার বিরোধিতা, আওয়ামী লীগের বিরোধিতা, মুক্তিযুদ্ধের বিরোধিতা, যা ইচ্ছা তাই তারা বলে যাবে। শুধু বললেও হতো না, তারা কি করতেছে এখন? যাতে নিষিদ্ধ করে এরা ক্ষান্ত হয়নি, একটা দলকে নিষিদ্ধ করা হয়েছে, নিষিদ্ধ করার পরেও তার মানুষদের কখনো জলে ডুবিয়ে মারতেছে, কখনো আগুনে পুড়তেছে, কখনো জেলখানার ভিতরে মারতেছে, কখনো জেলের বাইরে মারতেছে। অদ্ভুত ব্যাপার। মানে আপনি বাংলাদেশ আওয়ামী লীগ যদি হন, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ হন, বঙ্গবন্ধুর মানুষ হন, তাহলে আপনার কোনো রাজনৈতিক অধিকার নেই, কথা বলার অধিকার নেই, চলার অধিকার নেই, এমনকি আপনার বেঁচে থাকার অধিকার নেই। এখন মানবাধিকার সংস্থার মুখে তালা। এখন দেশের মানবাধিকারের যারা মুখে ফেনা তুলতেন মানবাধিকার বলে, তারা এখন নীরব, মানে কিছুই তারা দেখে না। সেই উটের মতো বালুতে মুখ গুজে রেখে দিয়েছে। এভাবে তো একটা দেশ চলতে পারে না, একটা রাষ্ট্র চলতে পারে না, একটা দেশের রাজনীতি চলতে পারে না। এদের রাগ কোথায়? এদের রাগ হচ্ছে যে 1971-এ বাংলাদেশ আওয়ামী লীগ পাকিস্তান ভেঙে একটা স্বাধীন দেশ গড়েছে। এদের রাগ কেন? এদের রাগ 32 নম্বরের উপরে কেন? কারণ বঙ্গবন্ধু সেখান থেকে, এটাই ছিল বাংলাদেশের স্বাধীনতার আতুর ঘর। সেই জন্য তাদের এত রাগ, কারণ সেখান থেকে পর্যালোচনা করে রাজনৈতিক কর্মপদ্ধতি এবং কর্ম পরিকল্পনা নির্ণয় করা হতো, এবং সেই হিসেবে কাজ। এই জন্য তারা 32 নম্বর ভাঙবে। তারা শুধু 32 নম্বর ভেঙে ক্ষান্ত হয় নাই, তারা দেখতে পেল যে জীবিত বঙ্গবন্ধুর চাইতে মৃত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনেক শক্তিশালী। কিভাবে? যে সেনাবাহিনী মাঠে থাকার পরেও তারা আসে কথা বলতে। 23শে জুন আমরা কি দেখলাম? 23শে জুন আমরা দেখলাম বাংলাদেশ আওয়ামী লীগের কোনো কার্যক্রম তাদের দলীয়ভাবে ঘোষণা করা ছিল না।
কিন্তু তারপরও আমরা দেখলাম যে নেটো বাহিনী ছাড়া সকল বাহিনী বাংলাদেশে অবস্থিত ছিল। বাংলাদেশের আর্মি, বাংলাদেশ পুলিশ, বিজিবি সহ যৌথ বাহিনীর নামে তারা মাঠে ছিল। পাশাপাশি আমার ভাবির ছেলেরা ছিল, জঙ্গিরা ছিল, মোল্লা ছিল, মিলিটারি ছিল, বিএনপি ছিল, জামাত ছিল, হেফাজত ছিল, চামড়ানাই পীর ছিল, সবাই ছিল। এই মুহূর্তে বাংলাদেশে আওয়ামী লীগ ভার্সেস অল, যেটা আমি বারবার বলি, বাংলাদেশে এই মুহূর্তে সরকারি বিরোধী দল যদি আপনি বলতে বলেন আমাকে, আমি বলবো আওয়ামী লীগ হচ্ছে বিরোধী দল আর সবাই হচ্ছে এখন সরকারি দল। এবং তাদের মধ্যে একটা ঐক্য রয়েছে যে আওয়ামী লীগ ঠেকাও, মুক্তিযুদ্ধের চেতনার মানুষদের ঠেকাও, বঙ্গবন্ধুকে ঠেকাও, 32 নম্বর ঠেকাও, 72 সংবিধান ঠেকাও, 71 ঠেকাও, 7ই মার্চের ভাষণ ঠেকাও। এটা এই ব্যাপারে তারা ঐক্যমত এবং সেইভাবে তারা কাজ করে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এই যে বাংলাদেশে যেভাবে, আমি বারবার যেটা বলে থাকি যে এই মুহূর্তে পৃথিবীতে একটি রাজনৈতিক দল যারা বাংলাদেশের সংখ্যালঘুর চাইতেও বেশি নির্যাতিত, এই দেশের সংখ্যালঘুরা যাদেরকে সবসময় নির্যাতন করা হচ্ছে তাদের চাইতেও ভয়ঙ্কর ভাবে নির্যাতিত হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ, যারা অনেকবার ক্ষমতায় ছিল, যারা এই দেশটাকে সৃষ্টি করছে। আজকে তারা নিষিদ্ধ। আপনি কল্পনা করতে পারেন যে স্বাধীন বাংলাদেশে জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা এই দেশে থাকতে পারে না, গোলাম আজমের, নিজামীর, কাদের মোল্লার পোলারা এই দেশে থাকে? এটা কি ভাবা যায়? এই সেই স্বাধীন দেশ যেখানে এই মুহূর্তে বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ, আর রাজাকার, আল বদর, আল শামস, মুসলিম লীগ, জামাত, হেফাজত, নেজামে ইসলাম, এরা এই দেশে সিদ্ধ। কল্পনা করা যায়? হড মাজার নামের এক বুদ্ধিজীবী আছে, যিনি বারবার বলতেন, আওয়ামী লীগ ক্ষমতা থাকতে বলেছিলেন যে জামাতের সমালোচনা করা ফ্যাসিজম। তাহলে জামাতের সমালোচনা করা যদি ফ্যাসিজম হয়, অর্থাৎ একটি রাজনৈতিক দলের সমালোচনা করা ফ্যাসিজম, যদি এই কথা হয়, যদি তার এই কথা মিথ্যা, রাজনীতির পলিটিক্যাল সায়েন্সেও এই কথা মিথ্যা, কারণ কেউ সমালোচনার ঊর্ধ্বে নয়, না সরকারি দল না বিরোধী দল। জামাতের মতো স্বাধীনতা বিরোধী দলের সমালোচনা যদি হয়ে থাকে ফ্যাসিজম, তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ 50% মানুষের সমর্থন এখন তার আছে, তাহলে সেই দলকে নিষিদ্ধ করা কি ফ্যাসিজম নয়? এটা হচ্ছে আলট্রা ফ্যাসিজম। আলট্রা ফ্যাসিজমের মধ্যেই তারা ক্ষান্ত নয়, তারা জুডিশিয়াল কিলিং করতেছে, পাশাপাশি তারা সরাসরি মব এবং সন্ত্রাসের মাধ্যমে ছাত্রলীগ, ছাত্রদল, যুবলীগ, বাংলাদেশ আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের সকল মতের মানুষকে তারা হত্যা, নির্যাতন, নিপীড়ন করে। আপনারা জানেন, যার আগে একটি ছেলে সকালে গেল থানায়, রাতে গেল থানায়, সকালে সে লাশ হয়ে ফেললো। আরেকটা ছেলে, সে তার অবস্থা তাই, তারা জেলখানার ভিতরে তাদের। আপনারা জানেন যে এই দেশের নেতাদের কত ভয় পায় এরা, যে একজন মৃত আওয়ামী লীগের নেতার হাতে হ্যান্ডকাপ পরা থাকে। আপনারা দেখেছেন, আপনারা এও দেখেছেন যে যিনি প্যারালাইজড এবং তিনি সাধারণ কোনো জ্ঞানী তার ছিল না, তোফায়েল আহমেদ, তাকে তারা কাঠগড়ায় নিয়ে এসেছে, তার বিরুদ্ধে মামলা, তার বিরুদ্ধে ওয়ারেন্ট। মানে কোন দেশে আমরা বাস করতেছি? কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের কি এই তারেক রহমান নির্যাতন করে, এই পাকিস্তানপন্থী জামাতের ভাষায় এদের সাথে ঐক্যবদ্ধ হয়ে সেই 71-এর মতোই বর্বরতা, পাষণ্ডতা দেখিয়ে কি টিকিয়ে রাখতে পারবে? আমার কিন্তু তা বিশ্বাস হয় না। আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে বলতে পারি, বাংলাদেশের যারা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, তাদের কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, এবং এই ধৈর্যের বাঁধ যখন ভেঙে যাবে, তখন কিন্তু এদের সামনে পুলিশ তো দূরের কথা, সেনাবাহিনী কিন্তু এদের সামনে টিকতে পারবে না। কারণ ঝড়, তুফান, ভূমিকম্পকে আপনি ঠেকাতে পারবেন না। এই যে বিষয়টা নিয়ে আমি শুরু করেছিলাম, যে এই মুহূর্তে সবচেয়ে বেশি নির্যাতিত দল বাংলাদেশ, শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীর যে কোনো রাজনৈতিক দলকে আপনি নিয়ে আসেন, সবচেয়ে বেশি নির্যাতিত দল হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ ছাত্রলীগ এবং তার অঙ্গ সংগঠন। কেন? কি কারণে? কারণ হচ্ছে তারা গণতন্ত্র চায়, তারা সাম্য চায়, তারা সুশিক্ষা চায়, তারা আধুনিকতা চায়, তারা ধর্মনিরপেক্ষতা চায়। সেই জন্য বাংলাদেশের আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের উপর এই নির্যাতন, নিপীড়ন। এই জন্য তাদের কখনো পানিতে ডুবিয়ে মারতেছে, কখনো আগুনে জ্বালিয়ে দিতেছে, কখনো রোড অ্যাক্সিডেন্টের মাধ্যমে মারতেছে, কখনো গুলি করে মারতেছে, কখনো বাড়িতে গিয়ে। আপনারা জানেন সবচেয়ে নির্মম যে বিষয়টা আমাকে দাগা দিয়েছে, সেটা হলো যে একজন আওয়ামী লীগের নেতা, সে জেলে, তার স্ত্রীকে 1 বছর যাবত ছাত্র দলের নেতা ধর্ষণ করতেছে, তাকে নিরাপদে ফিরিয়ে যে তাকে জামিন দেওয়ার প্রতিশ্রুতিতে। কত বর্বরতা! সেই জন্য বলি, যদি আমি শুরুতে বলেছি যে 71-এর পরে সবচেয়ে বেশি নির্যাতন এখন হচ্ছে, আমি তো কিছু কিছু ক্ষেত্রে দেখি 71-কে হার মানিয়ে দিয়েছে। কারণ 71-এ একজন পাক হানাদার বাহিনী ধর্ষণ করতে 1বার 2বারই, কিন্তু এখন আমরা কি দেখতেছি? 1 বছর ধর্ষণ করতেছে স্বাধীন বাংলাদেশে তার স্বামীকে আটকে রেখে। এখন মানবাধিকার সংস্থার মুখে তালা, এখন ওই যত বাংলাদেশের মানবাধিকার সংস্থা আছে সবাই নীরব। মানে এদের যত স্বাধীনতা দরকার,
এদের যত গণতন্ত্র দরকার, মানবাধিকার দরকার কেবলমাত্র যখন আওয়ামী লীগ সরকারে থাকে। কিন্তু আওয়ামী লীগ যখন বিরোধী দলে থাকে যেন তাদের কোনো মানবাধিকার দরকার নেই, রাজনৈতিক অধিকার দরকার নেই, বাক স্বাধীনতার দরকার নেই। এই যে ভণ্ডামি, এই যে মুনাফিকি, এই যে সঠতা বাংলাদেশের বুদ্ধিজীবী, সাংবাদিক, লেখক, মানবাধিকার কর্মী এরা আমাদের সাথে দেখাচ্ছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের সাথে দেখাচ্ছে, এটা এখন তাদের মুখোশটা খুলে গেছে। অর্থাৎ তারা আওয়ামী লীগের সময় সকল সুবিধা ভোগ করবে, কিন্তু আওয়ামী লীগ যখন বিরোধী দলে থাকবে তাদের কোনো অধিকার দিতে তারা রাজি নয়। বাংলাদেশের মানবাধিকার সংস্থা, বুদ্ধিজীবী, লেখক, সাহিত্যিক এরা এখন বুঝতে পারলাম যে সেই মফস্বলের যে গমচোর চেয়ারম্যান ছিল তাদের দ্বারাও সমাজের কিছু উপকার হয়, রাষ্ট্রের উপকার হয়, কিন্তু এই সমস্ত পাটপার বুদ্ধিজীবীদের দিয়ে বাংলাদেশের মানবাধিকার, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, মুক্তিযুদ্ধের চেতনা কখনোই রক্ষা পায়নি, মনে হয় পাবেও না। এটা ছিল তাদের ভণ্ডামি। আওয়ামী লীগের আমলে তারা অজস্র সুবিধা নিয়েছে। আওয়ামী লীগের আমলে এই দেশের বুদ্ধিজীবী, লেখক, সাংবাদিক, অভিনেতা, অভিনেত্রী কে সুবিধা নেয়নি? কে নেয়নি? চিকিৎসার জন্য কে নেয়নি? আমরা এমন একজন মানুষকে চিনি আমি ব্যক্তিগতভাবে, যে শেখ হাসিনার কাছ থেকে নিজের হাতে 10 লক্ষ 20 লক্ষ করে টাকা নিয়েছেন, তারা শেখ হাসিনা ফাঁসি চায়। এই হলো বাংলাদেশ। আমরা দেখেছি সেই বুদ্ধিজীবী যারা এই দেশের জামাতের ক্রসফায়ার, শিবিরের ক্রসফায়ার হলো প্রতিবাদ করতো, আজকে তারা আওয়ামী লীগের এই নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে কোনো কথা বলতেছে না। আওয়ামী লীগ যখন ভিকটিম, তখন বাংলাদেশের যত মানবাধিকার সংস্থা রয়েছে তারা হারিয়ে যায়, তারা ঘুমিয়ে থাকে। আওয়ামী লীগ যখন ভিকটিম, আওয়ামী লীগ যখন ভুক্তভোগী, আওয়ামী লীগ যখন নির্যাতিত, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ যখন নির্যাতিত, তখন বাংলাদেশের গণতন্ত্রের ঠিকাদারদের মুখে তালা মারা হয়ে যায়। তো এটা বেশি দিন চলবে না। এই বাংলাদেশের মানুষ তারা বুঝে ফেলেছে যে জুলাই সন্ত্রাসের মাধ্যমে বাংলাদেশকে হায়নার কবলে ফেলে, হায়নাদের ভিতরে ফেলে দেওয়া হয়েছে, হায়নার জঙ্গলে এনে দিয়েছে। এটা বাংলাদেশ এখন হায়নার রাজ কায়েম করা হয়েছে। বাংলাদেশের মানুষ, মুক্তিযুদ্ধের মানুষ, পক্ষের মানুষ, বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ, তার অঙ্গ সংগঠন যে কোনো সময় রুখে দাঁড়াবে এবং রুখে দাঁড়াতে হবেই। মাঝখানে আর জায়গা তারা রাখেনি। বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু বিপ্লবী রাজনৈতিক দল না, তার ঘোষণাপত্রে লেখা রয়েছে গণতান্ত্রিক দল, কিন্তু এরা এমন একটা পজিশনে নিয়ে যাচ্ছে, এমন একটা পরিস্থিতিতে এদের ফেলে দিয়েছে যে বাংলাদেশ আওয়ামী লীগকে বিপ্লবী দল হওয়া ছাড়া উপায় নেই। এই দলটা যখন বিপ্লবী দল হয়ে যাবে এবং মিলিটারিদের ভয়কে যখন জয় করবে, এদের সামনে কেউ দাঁড়াতে পারবে না। কারণ সাগরের ঢেউ আপনি কোনোভাবেই ঠেকাতে পারবেন না, ভূমিকম্প আপনি কোনোভাবেই ঠেকাতে পারবেন না, ঝড় তুফান আপনি কোনোভাবেই ঠেকাতে পারবেন না যতক্ষণ নিজে থেকে শান্ত না হয়। তো বাংলাদেশ আওয়ামী লীগকে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষগুলোকে তারা ঝড় তুফানের মতো শক্তিশালী করে তুলছে। তারা ভাবতেছে যে এইভাবে নির্যাতন, নিপীড়ন করলে, জেলে মারলে, জুডিশিয়াল কিলিং করলে কিছুই হবে না। তারপর তারা ভাবতেছে যে এইভাবে যদি হত্যা, সন্ত্রাসের মাধ্যমে হত্যা করে, ধর্ষণ করে আওয়ামী লীগ ভয় পেয়ে যাবে। না, বাংলাদেশ আওয়ামী লীগ আইয়ুব খানকে ভয় পায় নাই, বাংলাদেশ আওয়ামী লীগ টিক্কা খানকে ভয় পায় নাই, বাংলাদেশ আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধুর সৈনিক এবং বঙ্গবন্ধু কোনোদিন ইয়াহিয়া খানকে ভয় পায় নাই। এবং এই মুহূর্তে ওই তারেক রহমানের সৈনিকেরা এই মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের সামনে দাঁড়াতেই পারবে না। আমরা জানি যারা এক সময় বলতো পুলিশ ছাড়া এসে দেখ, পুলিশ লীগ ছাড়া এসে দেখ, তারাই কিন্তু এখন আর্মি ছাড়া চলতে পারে না। এই যারা আর্মি নিয়ে চলতেছে, এদের আর্মি কতদিন এদের পাহারা দেয় বাংলাদেশের জনগণ তা দেখবে। তবে আমাদের দুর্ভাগ্য যে বাংলাদেশ আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ যখন নির্যাতিত, নিপীড়িত হয়, তখন আন্তর্জাতিক সংস্থাগুলো নীরব থেকে যায়, তারা নীরবতা পালন করে। অবশ্য এতে ভয় পাওয়ার কিছুই নেই এবং এটা স্বাভাবিক। অনেকেই ক্ষুব্ধ হয় যে হ্যাঁ এরা নীরব, এরা তো নীরব থাকবে, 71-এ কি তারা নীরব ছিল না? আজকে যে সমস্ত বড় বড় মানবাধিকার সংস্থা, তারা কি 71-এ বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের পক্ষে তারা নীরবতা পালন করেনি? তারা কি হানাদার পাকিস্তানের পক্ষে নেয়নি? নিয়েছিল, এখনো তারা নিবে। কিন্তু আমরা সেই 71-এ আমাদের যারা পূর্বসূরি, যারা নেংটি পরে, মালকোচা দিয়ে, গামছা বেঁধে এই পাক হানাদার বাহিনীদের পরাজিত করেছে, আমরা তাদের উত্তরসূরি। আমরাও এই মুহূর্তে তারেক রহমান নামের হানাদার বাহিনী, ওয়াকার নামের হানাদার বাহিনী, জামাত নামের হানাদার বাহিনী, তাদের আমরা রুখে দিব এবং রুখে আমাদের দিতে হবে। আমাদের কোনো বিকল্প নাই, কারণ আমাদের রুখে দেওয়া ছাড়া কোনো কারণে এই দেশটা আমাদের, এই দেশটা তাদের নয়। তাই এই দেশের অর্থনীতি, এই দেশের রাজনীতি ধ্বংস হলে তাদের কিছু যায় আসে না, কারণ তারা তো সৎ মায়ের চাইতেও খারাপ। সৎ মায়ে তাও বাচ্চাকে নিজের সুবিধা মতো তার সুবিধা আদায় করতে চায়, কিন্তু এরা সেই সৎ মা যারা এই সন্তানকে ধ্বংস করতেছে। আপনারা জানেন যে আরো ভয়ঙ্কর ব্যাপার বাংলাদেশে চলতেছে। এই বাংলাদেশটাকে একটি জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে প্রমাণ করার জন্য বাংলাদেশের সরকারের কিছু লোক, বাংলাদেশের মৌলবাদী গোষ্ঠী, তারা উঠে পড়ে লেগে গিয়েছে। আমি বুঝে উঠতে পারিনি, এই বাংলাদেশকে যদি জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে তারা নিজেরাই প্রমাণ করে, তাহলে কি কি ঘটতে পারে এই দেশে। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে দক্ষিণ এশিয়া, ভারতের যে ইসরায়েলের রাষ্ট্রদূত, যিনি দক্ষিণ এশিয়ার দায়িত্বে আছেন, তিনি নিজে বলেছেন যে বাংলাদেশে হামাসের ঘাঁটি রয়েছে
হামাসের কার্যক্রম রয়েছে, তিনি সরাসরি হামাসের ঘাঁটি বলেননি, বলেছেন কার্যক্রম। কূটনৈতিক ভাষায় তো তারা এটাই বলবে। তার মানে বুঝিয়ে দিয়েছেন যে বাংলাদেশে হামাসের ঘাঁটি রয়েছে। এবং তারপরে আমরা কি দেখলাম, এই যে চিটাগাঙ্গের লাল খান মসজিদের এটিএম আজহার, কত বড় বদমাইশ, যার নামে সম্ভবত 20 থেকে 22টি বা 25টি মামলা রয়েছে এবং সে সাজাপ্রাপ্ত আসামি। সেই ব্যক্তিটি বাংলাদেশে এই যে কালেমার পতাকার নামের যে ফাত্রামি শুরু করে দিয়েছে, এই কালেমার পতাকার ফাত্রামি আসলে তারা বাংলাদেশের পতাকার বিরুদ্ধে। আপনি জানেন যে ইতিমধ্যে একটি ভিডিও আমরা পেয়েছি যেখানে বাংলাদেশের পতাকার উপরে এই তথাকথিত কালেমার পতাকা উড়াচ্ছে, অথচ তাকে পুলিশ গ্রেপ্তার করতেছে না। কিন্তু চিন্ময় কৃষ্ণ দাস, ইসকনের নেতা, তার নামে মিথ্যা অভিযোগ দিয়ে তাকে জেলে দিয়েছে রাষ্ট্রদ্রোহিতার অপরাধে। এখনো তিনি জেলে আছেন, জামিনই নাই তা, অথচ তিনি তা করেননি। আর এখানে পতাকা উড়াচ্ছে বাংলাদেশের পতাকার উপরে, কোনো কথাই বলছেন। স্কুলে গিয়ে, প্রতিষ্ঠানে গিয়ে পতাকা উড়াচ্ছে। এছাড়া সারা দেশে এটিএম আজহারুল, লালখান মাদ্রাসা মসজিদের যে খতিব, এই বদমাইশ, এ ছিল হোটেল তাজ হত্যা মামলার, হোটেল তাজ আক্রমণকারীর আসামি। এটা ভারতের রিপোর্ট নয়, এটা আমেরিকা রিপোর্ট। আমেরিকা রিপোর্ট করছে ভারতে যে হোটেল তাজ হামলা হয়েছিল সেখানে হারুন আল ইজাহার জড়িত এর সাথে। আর এর সাথেই দেখবেন বাংলাদেশের অনেক রাজনৈতিক নেতার ছবি। এবং অদ্ভুত ব্যাপার, যখন ভারতে পেহেলগাঁও হামলা হলো, সেই হামলার সময় এই আসিফ সার, মানে বাংলাদেশের যে ইন্টারিম গভর্নমেন্টের উপদেষ্টা ছিলেন, এই আসিফের সাথে, আসিফ নজরুলের সাথে এটিএম আজহারও সেদিন বৈঠক করেছিলেন। তার মানে বিশেষ রিপোর্টে এগুলো চলে এসেছে। এবং বাংলাদেশে এই মুহূর্তে তাকে কখন মুক্তি দেওয়া হয়েছে, কখন মুক্তি পেয়েছে? যখন 2024-এর জুলাই সন্ত্রাস ঘটলো, 5ই আগস্টের পরে সে বেরিয়ে এসেছে। আপনি দেখেন এই যে তার ফাত্রামি বর্তমানে কালেমা নিয়ে, সে তো যারা বলেন যে মৌলবাদ অমুক ছড়িয়েছে তমুক ছড়িয়েছে, মৌলবাদ উস্কে দিয়েছে। এক এক সময় কখনো লেখকদের দোষেন, কখনো বাংলাদেশে ব্লগার দোষেন, কখনো বাংলাদেশ আওয়ামী লীগ সরকারকে দোষেন। এই মুহূর্তে এই যে ফুটবল খেলাকে কেন্দ্র করে এই যে পতাকা উড়ানো নিয়ে যে ফাত্রামি শুরু করে দিয়েছে, এটা কে উস্কে দিল? তাদের ইস্যু। আমি বারবার বলেছি, আমি 10 বছর আগে আপনাদের বলেছি যে মৌলবাদীদের কোনোদিন ইস্যুর অভাব নেই, তাদের হাতের অভাব নেই, তাদের অজুহাত অনেক। এই যে আপনি ব্রাজিল, আর্জেন্টিনা, ইতালি, অস্ট্রেলিয়া, আমেরিকার পতাকার বিরুদ্ধে আপনি বাংলাদেশের পতাকা ওড়াতেন, তাহলে তো বিষয়টা আমরাই ওয়েলকাম জানাতাম বা সারা বাংলাদেশের মানুষ জানাতো। এবং সে তা না করে তারা কেউ ওড়াচ্ছে কালেমার পতাকা। তারা কি চালাক বাটপাড়িটা করেছে, শুধু কালোর জায়গায় আইসিসের যে পতাকা, কালোর জায়গায় সাদাটা করেছে, কাজ তো একই। কিন্তু এই যে পতাকার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো যে এই পতাকা যখন আপনি নামিয়ে দিবেন, তখন বলবে যে আপনি হচ্ছেন ইসলাম বিদ্বেষী, ইসলামোফোবিক, এবং আপনি নাস্তিক, এবং আপনি ভারতের দালাল, আইএসের দালাল। আপনি তখন হয়ে যাবেন ভারতের দালাল, রয়ের দালাল, আপনি হয়ে যাবেন ইসরায়েলের দালাল যখনই আপনি এই পতাকাটা সরাতে যাবেন। এই জন্যই তো তারা এটা করেছে। কালেমার পতাকা আপনি কেন করবেন? কি কারণে? কালেমার পতাকার সাথে বাংলাদেশের কোনো সম্পর্ক নাই। মুসলমান এবং ইসলামের সাথে কালেমার পতাকার সম্পর্ক তো না, কালেমার সম্পর্ক আছে, কিন্তু কালেমার পতাকার সম্পর্ক নাই। এটা একটা টোটালি ফাত্রামি। পরিকল্পিতভাবে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানকে তাদের ভাষায়, তাদের খপ্পরে ফেলানোর জন্য এটা তারা পরিকল্পনা করেছে। আপনি ব্রাজিলের পতাকা ঘৃণা করেন, বাংলাদেশের পতাকা কেন উড়ান না? আপনি কেন সারা দেশে? কারণ এই হারুন আল ইজাহারেরা, এটিএম হারুন আল ইজাহারেরা, এরা হচ্ছে জামাতি প্রোডাক্ট, আফগানিস্তানি প্রোডাক্ট, কাবুলের প্রোডাক্ট। এরা সবসময়ই চায় যে বাংলাদেশের স্বাধীনতার বিকৃতি হোক। এই তাদের যত রাগ দেখবেন বাংলাদেশের পতাকায়, বাংলাদেশের মানচিত্রে, বাংলা ভাষায়, বাংলা সাহিত্যে, বাংলা সংস্কৃতি, শিল্প, সবকিছু, সঙ্গীত, সবকিছুতেই এদের হচ্ছে বিরোধ। নইলে এরা বাংলাদেশের পতাকা কেন উড়ায় না? আপনি বললেন যে কেন আর্জেন্টিনার পতাকা? আরে ভাই, কে কার পতাকা আপনাকে বলে উড়াবে নাকি? এই লিল্লাখোরেরা লিল্লা খেতে খেতে এদের ঘাড়ের চর্বি এত বেড়ে গেছে, এদের পশ্চাৎ দেশ এত মোটা হয়ে গেছে, এদের পেট এত ফুলে গেছে, এরা এখন ধরাকে সরাজ্ঞান করতেছে। কিন্তু আর ফলাফল তো ভালো হবে না। বাংলাদেশের মানুষ, এরা কোনোদিন দেখবেন না এই দেশের মানুষের অধিকার নিয়ে এই মোল্লারা কথা বলে। সবসময় এদের সকল কাজ থাকবে পতাকাকে আক্রমণ, সবসময় আক্রমণ থাকবে মুক্তিযুদ্ধকে আক্রমণ, সবসময় এদের টার্গেট থাকবে 72 সংবিধান, সবসময় এদের টার্গেট থাকবে মুক্তিযুদ্ধ। কেন বাংলাদেশের পতাকা কেন ওড়ায় নাই? কারণ বাংলাদেশের পতাকা উড়ালে তাদের হৃদয়ে ব্যথা লাগে। কিন্তু এরা সরাসরি তো পাকিস্তানের পতাকা উড়ানোর সাহস পায় না এই দেশে, সরাসরি আফগানিস্তানের পতাকা উড়াইতে সাহস পায় না এই দেশে। তাই তারা বাংলাদেশের তথাকথিত কালেমার পতাকার নামে ফাত্রামি শুরু করেছে। এবং এর ফলাফল যেটা আপনাদের বললাম, এই আজহারুলের কথায় যারা আজকে এই পতাকা উড়াচ্ছে, তারা কি জানে যেটা একটু আগে বললাম যে সে হোটেল তাজে হামলার আসামি? এবং
পহেলগাঁও হামলার সাথে ATM আজহারুল ইসলামরা জড়িত রয়েছে, এবং ভারতে যত সন্ত্রাসী ঘটনা ঘটে এর সাথে এরা জড়িত আছে। এরা দেখবেন সারাদিনই কমরেড হায়দার আকবর খান রণ কি বলেছিলেন যে মৌলবাদীদের, বাংলাদেশের মুসলিম মৌলবাদীদের 4টি স্তম্ভ, তার একটি হচ্ছে ভারত বিরোধিতা করা। তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধিতা করবে, তারা নারী বিদ্বেষী হবেই, তারা আওয়ামী লীগ বঙ্গবন্ধু বিরোধিতাকারী হবেই, এবং আমরা তাদের সেই চরিত্রটা দেখতে পাচ্ছি। এদের যত প্রেম দেখবেন পাকিস্তান কেন্দ্রিক, এদের যত প্রেম দেখবেন আফগানিস্তান কেন্দ্রিক, এদের যত ফাত্রামি দেখবেন, এই যে কালেমার পতাকার যে একটা বদমাইশি, এরা দেখবেন এরপরে নতুন কোন ফাত্রামি নিয়ে আমাদের সামনে চলে আসবে। প্রতি মুহূর্তে এরা বিতর্কিত কাজ করবে। কখনো কখনো এরা পলাশবাড়ির মূর্তির দোহাই দিবে, কখনো এরা বলবে এত বড় মূর্তি কেন হবে। আরে ভাই, সনাতনীরা তাদের ধর্ম পালন করবে, তারা 81 ফুট বানাবে না 82 ফুট বানাবে না 182 ফুট বানাবে, তো তাদের ব্যাপার। এই ব্যাপারে আমাদের নাক গলানোর তো কোনো দরকার নাই। তোমাদের জন্য তো 560টা মডেল মসজিদ শেখ হাসিনা জননীতি দিয়েই গেলেন, দরকার আরো বানাও। কিন্তু আরেকজনের একটা মন্দিরকে কেন তারা, বা মন্দির বা একটা মূর্তিকে নিয়ে তারা কেন এত বিরোধ করবে? এই হারুন আলী ইজহারেরা প্রতি মুহূর্তে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, বাংলাদেশকে একটা জঙ্গিবাদীদের ঘাঁটি করার জন্য নিজেরাই চেষ্টা করতেছে। আর এটা কিন্তু সারা পৃথিবী জেনে গেছে। বিশেষ করে সর্বশেষ ইসরায়েলের রাষ্ট্রদূতের ভাষায় প্রমাণ হয়ে গেছে যে বাংলাদেশে আসলেই হামাস বা হামাসের ঘাঁটি রয়েছে, সন্ত্রাসীদের ঘাঁটি রয়েছে। শুধু হামাসের না, আমার ধারণা যে পাকিস্তানের যত জঙ্গি সংগঠন রয়েছে তাদের সকল ঘাঁটি এইখানে বাংলাদেশে রয়েছে। তার প্রমাণ যে বাংলাদেশে এই ভারতের পাকিস্তানের যে সবচেয়ে বড় জঙ্গি ছিল তার তার যে সহকারী রাইট হ্যান্ড বাংলাদেশে এসে কিছুদিন আগে ওয়াজ মাহফিল করে গেল। তো আমাদের সতর্ক থাকতে হবে, এই বাংলাদেশের জঙ্গিবাদদের থেকে আমাদের সতর্ক থাকতে হবে। জঙ্গিবাদীদের যে মুখোশ সেটা মানুষের সামনে তুলে ধরতে হবে। পাশাপাশি যারা বাংলাদেশকে এই মুহূর্তে, তারেক রহমান যেভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের উপর নির্যাতন নিপীড়ন চালাচ্ছে, এটাও আমাদের তুলে ধরতে হবে। এবং আপনারাও দেখতে পাচ্ছেন যে কিভাবে তুরাগ নদীর পারে এইভাবে এই যে 7 জন ছেলে নিখোঁজ হয়ে গেল, 3 জনের লাশ পেলাম, এটা নিয়ে কেউ টু শব্দ করতেছেন না। এর প্রতিক্রিয়া কিন্তু ভালো হবে না। বাংলাদেশের রাজনীতি অস্থিতিশীল থাকবে। আর যদি বাংলাদেশের সবসময় রাজনৈতিক অবস্থা অস্থিতিশীল থাকে, তাহলে এই দেশে কোনোদিনই বিনিয়োগ হবে না, সেটা যে সরকারই থাকুক। এই সরকার আমরাতে কোনো বিনিয়োগ হবেই না। কারণ যখনই হামাস বলল, যে ইসরায়েলের রাষ্ট্রদূত বললো এই দেশে হামাসের ঘাঁটি রয়েছে, ঠিক তারপরেই দেখলাম আমরা এই দেশে কালেমার পতাকার নামে ফাত্রামি শুরু করে দিল। মানে ইসরায়েলের রাষ্ট্রদূত যে দাবি করেছেন, এটা বাংলাদেশে এরাই প্রমাণ করে দিল যে তার ঘটনা সত্য। তো দর্শক, আপনারা দেখতেছেন যে কিভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে মানুষদের উপরে নির্যাতন নিপীড়ন চলতেছে, আর কিভাবে বাংলাদেশের জঙ্গিবাদকে উস্কে দিচ্ছে বর্তমান সরকার। আর না দিয়েও তার উপায় নাই, কারণ এদের হাত ধরেই তারেক রহমান ক্ষমতায় এসেছে। তবে এই যে জুডিশিয়াল কিলিং সরকারের, তারেক রহমান সরকারের যে জুডিশিয়াল কিলিং, এবং পাশাপাশি সাধারণভাবে আদালতের বাইরে মানুষকে নির্মমভাবে মব এবং সন্ত্রাসের মাধ্যমে হত্যা নির্যাতন করা হচ্ছে, এর শেষ কোথায় আমরা তা জানি না। সবচেয়ে দুর্ভাগ্য আমাদের এই যে এই মুহূর্তে বাংলাদেশের যত মানবাধিকার সংস্থা এবং আন্তর্জাতিক যত মানবাধিকার সংস্থা এখন সব নীরব রয়েছে, কিন্তু বাংলাদেশের জনগণ এটা দেখতেছে। বন্ধুরা, তুরাগ নদীতে আরিফুল, সুমন, বিপ্লবের লাশ আমাদের শোকে মুহ্যমান করেছে। আমরা লক্ষ্য করেছি 2024-এ বাংলাদেশে চরমপন্থা উত্থানের পর প্রথমে জঙ্গিদের দ্বারা, পরবর্তীতে ইউনূসের ডাকাততন্ত্র দ্বারা এবং তারপরে তারেক রহমানের সরকার দ্বারা বাংলাদেশের আওয়ামী লীগের কর্মীদের উপর গণহত্যা চলছে, নিধনযজ্ঞ চলছে। কিন্তু মানবাধিকার সংগঠন বলুন কিংবা বাংলাদেশের তথাকথিত বুদ্ধিজীবী বলুন, মিডিয়া বলুন, কেউ কিন্তু এই বিষয়গুলো নিয়ে কোনো কথা বলছে না, এমনকি খবরও প্রচার করছে না। আমি এই আলোচনায় আওয়ামী লীগের কি করণীয়, কি করা উচিত ছিল সেগুলো নিয়ে একটু কথা বলবো শেষের দিকে। সবার আগে এই অবস্থাটা আমরা দেখার চেষ্টা করি। এর আগে আমরা দেখেছিলাম যে গোপালগঞ্জে সেনাবাহিনী গণহত্যা চালিয়েছিল আওয়ামী লীগের কর্মীদের উপর। তারপরে গত 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন, তারপরে সেনাবাহিনী, এরা সবাই মিলে বাংলাদেশে পুলিশ, সেনাবাহিনী সব লেলিয়ে দিয়েছে। তারপরেও আওয়ামী লীগের সাহসী কর্মীরা কিছু মিছিল করেছে এবং সেই মিছিল থেকে 7 জনকে অপহরণ করেছে, যার মধ্যে 3 জন ছিল যাদের লাশ তুরাগ নদীতে পাওয়া গেছে। তুরাগ নদীতে কিন্তু এই 3 জনেরই লাশ না, অসংখ্য লাশ আমরা দেখেছি ভেসে এসেছে 2024-এ জঙ্গি উত্থানের পর। একের পর এক গণহত্যা চালাচ্ছে, নীরবে নিধন চালাচ্ছে, কিন্তু কোনো তরফে কোনো ধরনের আপনার খবর নাই। অন্তত খবরটা তো প্রকাশ হওয়ার কথা ছিল, সেইটাও নাই। এটার একটা দিক আছে যে সেটা হলো এই ধরনের অত্যাচার, নির্যাতন
যারা করে তারা ভীরু কাপুরুষ এবং তারা আওয়ামী লীগকে ভয় পায়। তারা ভাবে যে এইভাবে নিধনযজ্ঞ চালিয়ে আওয়ামী লীগকে তারা থামিয়ে রাখতে পারবে। সেটা যদি পারতো তাহলে কিন্তু 2024-এর জঙ্গি উত্থানের পর যেই ব্যাপক নিধনযজ্ঞ চলেছে তখনই কিন্তু আওয়ামী লীগ থেমে যেত। তারা ভয় পায় আওয়ামী লীগকে, ভয় পেয়ে পুলিশ, সেনাবাহিনী এরা যেহেতু এখন সরকারের পক্ষে আছে, জঙ্গিদের পক্ষে আছে, ইউনূসের পক্ষে ছিল, এদের সহায়তায় আওয়ামী লীগের উপর এই গণহত্যাগুলো চালানো হচ্ছে। আরেকটা জিনিস লক্ষণীয়, সেটা হলো ইউনূস সরকারের আমলে যা কিছু পুলিশে নিয়োগ হয়েছে, সেনাবাহিনীতে নিয়োগ হয়েছে, এরা মোটা দাগে সবই কিন্তু বাংলাদেশের স্বাধীনতা বিরোধী চরমপন্থী মৌলবাদী শক্তির থেকে এসেছে। এই জিনিসগুলো ভবিষ্যতে আমাদের দেখতে হবে। কিন্তু বর্তমানে যে নিধনযজ্ঞ চালাচ্ছে এটা আমাদের অনেক কিছু কিন্তু স্মরণ করিয়ে দেয়। আমাদের যে সবচেয়ে বেশি যেটা স্মরণ করিয়ে দেয় যে আওয়ামী লীগ সরকার, আমরা যেগুলো বারবার বলতাম, সেই কাজগুলো কিন্তু কখনো করেনি। তারা শক্তিশালী কোনো মিডিয়া সৃষ্টি করেনি। তাদের পক্ষে সাংবাদিক ছিল, কিন্তু সাংবাদিকরা এতটাই দলীয় কথাবার্তায় জড়িয়ে গিয়েছিল যে সরকার পতনের পর এদের বেশিরভাগ কিন্তু আর ফিল্ডে থাকতে পারেনি। আমি অনেক আওয়ামী লীগ নেতাকে বলেছিলাম যে আপনারা কেন, আপনাদের পক্ষে সম্ভব হয় না একটা প্রথম আলোর মতো বা ডেইলি স্টারের মতো মিডিয়া সৃষ্টি করার। তারা কখনো এই কথাগুলিকে কিন্তু তারা কখনো গুরুত্ব দেননি। অথচ দেখুন, প্রথম আলো, ডেইলি স্টারের মতো মিডিয়া, এদের বিক্রি পত্রিকা আছে কি নাই আমি জানি না, কিন্তু এরা কিন্তু বাংলাদেশের জনমত গঠন করে এবং এরা যা প্রকাশ করে তাই প্রকাশিত হয়, এরা যা গোপন করে তা গোপন থাকে। যেরকম এখন আমাদের আওয়ামী লীগের কর্মীদের উপর যে ধরনের হত্যাযজ্ঞ চলছে সেটা যেমন গোপন রয়ে যাচ্ছে বিশ্বের চোখের আড়ালে। আর একটা জিনিস দেখবেন, আওয়ামী লীগ কিন্তু কোনো মানবাধিকার সংগঠন গঠন করেনি। এটা কিছুদিন আগে আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেনও বলেছেন। এখন একটা দল বাংলাদেশের আপনার মূলধারা, তাদের যদি কোনো ধরনের তাদের পৃষ্ঠপোষকতায় এমন কোনো সংগঠন যদি গড়ে না উঠে, কোনো মিডিয়া যদি গড়ে না উঠে, বা যেগুলো গড়ে উঠে তারা যদি সরাসরি সংগঠনের মতো আচরণ করে, তাহলে তো তারা বাংলাদেশের এই বৈরী পরিবেশে টিকতে পারে না। সেই দিকে আওয়ামী লীগের যে দুর্বলতা, সেটা এই মুহূর্তে আসলে ব্যাপকভাবে আলোচনা করার কিছু নেই। ভবিষ্যতে নিশ্চিতভাবে এই দুর্বলতাগুলো কাটিয়ে ওঠা সম্ভব হবে। কিন্তু এখনো আমরা যেটা দেখছি সেটা হলো যে আওয়ামী লীগ এখনো কিন্তু প্রচারণায় এত বেশি প্রচার হচ্ছে, কিন্তু সত্যিকারের কথাগুলো কিন্তু জায়গা মতো পৌঁছচ্ছে না, বিদেশে পৌঁছচ্ছে না। এবং বাংলাদেশের মানুষের কাছে এখনো চরমপন্থী 24-এর জঙ্গি কোয়ালিশনের যে প্রচারণা, তার তুলনায় কিন্তু আওয়ামী লীগের প্রচারণা ক্ষীণ। এবং এই ব্যাপারে তাদের কোনো ধরনের দলীয় অবস্থান থেকে কোনো ধরনের স্ট্র্যাটেজিক কিছু আমরা কিন্তু দেখতে পারি না। আমরা যারা কথা বলি তারা বিচ্ছিন্নভাবে, এবং আওয়ামী লীগের কিছু লোকজন আবার তারা নিজেদের মধ্যে কলহরত, সেগুলো কিন্তু কোনো তরফ থেকে সুরাহা করা হয়নি। কলহ করে, অন্তর্কলহের মাধ্যমে ওদের কিন্তু এখন খুব একটা আর ওদের কথাও মানুষ শুনে না, বিশ্বাস করে না। আমার মনে হয় আওয়ামী লীগের এই জায়গাটার উপর এখনো গুরুত্ব সহকারে যদি তারা এগুলো বিবেচনা না করেন, হ্যাঁ এখন অবশ্যই ক্ষমতা সীমিত, এখন সামর্থ্য সীমিত, অনেকে টাকা পয়সা যারা অর্জন করেছেন তারা দলীয় ফান্ডে টাকা দিতে চাইবেন না, এগুলো সবই সত্য কথা। কিন্তু কেউ কেউ তো আছেন যে এগুলোর পক্ষে কাজ করতে এখনো রাজি আছেন জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য। কিন্তু সেই হাতগুলো, সেই সহায়তাগুলো কার্যকরভাবে ব্যবহারের কোনো উদ্যোগ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এবং সবকিছু যেহেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর নির্ভর করছে, এখন উনি এককভাবে আর কত করবেন, সেজন্য আমরা কিন্তু এই সমালোচনাটা বৃদ্ধি করছি না। কিন্তু এই জিনিসটা মনে রাখতে হবে যে আওয়ামী লীগের মূল প্রাণ হলো এই তৃণমূলের কর্মীরা, যারা আজকে তুরাগে নিহত হচ্ছে, যারা মিছিল করছে, যাদের গড় বাড়ি থেকে বের করে দিচ্ছে প্রথমে আপনার জঙ্গিরা, তারপর ইউনূস বাহিনী, তারপর এখন তারেক বাহিনী। এরা কিন্তু আওয়ামী লীগের বেশিরভাগই কিন্তু কোনো ধরনের সুবিধাপ্রাপ্ত মানুষ নয়। এই মানুষগুলোর পাশে আপনার সামগ্রিকভাবে দাঁড়ানো আমাদের অত্যন্ত কর্তব্য হয়ে গেছে। এবং আওয়ামী লীগের যেসব কর্মী ফেসবুকে পোস্ট দেন তাদেরকেও বলবো যে পোস্ট এই মানুষগুলার মর্যাদাহানি করে দিবেন না। অনেকে লিখেন যে এরা আওয়ামী লীগ মানুষ নয়, আওয়ামী লীগ, এগুলো লিখবেন না। আওয়ামী লীগ বাংলাদেশের মালিক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ সৃষ্টি করেছে, শেখ হাসিনা বাংলাদেশ গঠন করেছে, এবং তার কর্মীরা হলো বাংলাদেশের মূল মালিক। তারা মানুষ, তারাই সব। সময় মতো যখন এই অপশক্তি পরাজিত হবে তখন কিন্তু তাদের আমরা কঠোরভাবে কিন্তু এবার জবাব দেব। এবং আমি আওয়ামী লীগের মধ্যে এই দৃঢ়তা দেখতে পাচ্ছি সবার মধ্যে, যে এবার একটা জবাব কিন্তু দিতে হবে, এবং সেই জবাব দেওয়ার দিনটা আর বেশি দূরে নয়। কিন্তু তার চেয়েও বড় কথা হলো আমাদের পক্ষে এখন যে কাজগুলো করা দরকার, আমাদের কোনো সেই ধরনের দক্ষ মানবাধিকার সংগঠন নাই, আমাদের মিডিয়া নাই, আমাদের কিছু নাই, কিন্তু এই মৃত্যুগুলো
যা হয়ে যাচ্ছে, যে ধরনের অত্যাচার ধ্বংসযজ্ঞ হচ্ছে, সবগুলো আপনারা ডকুমেন্ট করে রাখুন। আমরা কিন্তু তুলনা করব। তুলনাটা কিরকম দেখুন, আওয়ামী লীগ সরকারের সময় নারায়ণগঞ্জে 7 মার্ডার হয়েছিল। সেই 7 মার্ডারের পর কিন্তু আওয়ামী লীগ সরকার সেটা বিচার করেছে। সেখানে আপনি চিন্তা করেন, আমাদের আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার মতো মানুষের মেয়ের জামাই কিন্তু আপনার সরকার গ্রেপ্তার করেছে, বিচার করেছে। এবং 7 মার্ডার তো ডেলি হয়নি বাংলাদেশে, তাই না? তারপরে আরেকটা মার্ডার ছিল বিশ্বজিতের মার্ডার তো ডেলি হয়নি। এই বিশ্বজিতের মার্ডারে কিন্তু আওয়ামী লীগ জড়িতদের বিচার করেছে, শাস্তির আওতায় এনেছে। এবং আমি মনে করি যে এই বিচারগুলো আওয়ামী লীগ শুধু এক্সাম্পলারি করে নাই, তারা এটাকে এত বৃহৎ পরিসরে করেছিল যে অনেক লোকজনকে কিন্তু ফাঁসির আদেশ দেওয়া হয়েছিল। ঠিক একইভাবে আবরার মার্ডারের ক্ষেত্রে, আবরার মার্ডার তো এখন পরিষ্কার হয়ে গেছে যে আবরার নিজে একটা জঙ্গি ছিল, অন্য জঙ্গিরা তাকে মেরেছে এই কেসটাকে কিন্তু বড় করার জন্য। পরবর্তীতে এটা নিয়ে অনেক রাজনীতি হয়েছে, কিন্তু আওয়ামী লীগ সরকার কিন্তু আবরার হত্যাকাণ্ডের বিচার করেছে। এরকম যত ধরনের হত্যাকাণ্ড ঘটেছে আওয়ামী লীগ সরকারের সময়, প্রতিটা জিনিসের সুস্পষ্ট বিচার কিন্তু আওয়ামী লীগ করেছে। সেই তুলনায় কি আমরা দেখতে পাই যে আমরা কি আশা করতে পারি বর্তমান পরিস্থিতিতে এই যে 3টা তরুণের লাশ তুরাগ নদীতে ভেসে আসলো, আরো 4 জন নিখোঁজ থাকলো, এবং এটা তো শুধু একটা এক্সাম্পল না, কত অসংখ্য মানুষ মরেছে। তারেক রহমানের সরকারের প্রথম 100 দিনে 605 জন খুন হয়েছে শুধু সরকারি হিসাবে এবং বিভিন্ন আপনার প্রতিষ্ঠানের হিসাবে, তাহলে আরো কত খুন হয়েছে? কোনো কিছুর বিচার কি এদের কাছ থেকে আশা করা যায়? এরা তো খুনটা করছে ইচ্ছে করে আওয়ামী লীগকে দমন করার জন্য। অথচ আওয়ামী লীগ কিন্তু প্রতিটা খুনের যা কিছু ঘটেছে তাদের সময়ে সব কিছুর কিন্তু বিচার করেছে। আপনারা লক্ষ্য করবেন যে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড, 21শে আগস্টের গ্রেনেড হামলা, এবং 2001 সালে বিএনপি ক্ষমতায় আসার পর সংখ্যালঘুদের উপর নির্যাতন এবং আওয়ামী লীগের কর্মীদের উপর নির্যাতন, এগুলো হলো বাংলাদেশের সবচেয়ে বড় আপনার মানুষ নির্যাতন, জনগণ নির্যাতন, হত্যাকাণ্ড, মানবাধিকার লঙ্ঘন। এছাড়া 2024-এর আগে যা কিছু আওয়ামী লীগ করেছে তার সবগুলা তুলনা করলেও, আমি জিনিসটা বারবার বলি, আওয়ামী লীগ যত মানবাধিকার লঙ্ঘন করেছে সবগুলো যদি এক পাল্লাতে মাপেন, আর যদি আপনি শুধু 1975 সালের 15ই আগস্টের মানবাধিকার লঙ্ঘন এবং 2004 সালের 21শে আগস্টের মানবাধিকার লঙ্ঘন এক পাল্লায় দেন, ওইটার মানবাধিকার লঙ্ঘন অনেক ভারী হবে আওয়ামী লীগের আপনার টোটাল শাসনকালের, বঙ্গবন্ধু থেকে শুরু করে শেখ হাসিনা সব শাসনকাল যদি আমরা ধরে নিই। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ কার্যকরভাবে জিনিসগুলা আগেও প্রচার করতে পারেনি, আর এখন তো নানান ধরনের সীমাবদ্ধতা সম্পর্কেও কিছু প্রচার হচ্ছে, কিন্তু এই জিনিসগুলো সঠিকভাবে সারা বিশ্বে আমরা তুলে ধরতে পারছি না। কিন্তু আমি বলবো যে প্লিজ আপনারা যারা এগুলোর দায়িত্বে আছেন, ডকুমেন্টেশনটা অন্তত ঠিক করে রাখুন। ভবিষ্যতে যখন আওয়ামী লীগের লোকজন প্রতিক্রিয়া দেখাবে, আমরা যখন এদের বিচার করব, আমরা অবশ্যই বিচার করব, আমরা এদের মতো কাপুরুষের মতো রাস্তায় মানুষ মারবো না, তখন যেন এই সারা বিশ্বের আনাচে কানাচে থেকে হিউম্যান রাইটস ওয়াচ, এই ওয়াচ সেই ওয়াচ এসে কান্নাকাটি না করতে পারে। আমরা যেন ওদেরকে দেখিয়ে দিতে পারি যে তোমরা আওয়ামী লীগ যখন নির্যাতিত হয় তখন তোমরা কোথায় লুকিয়ে থাকো, কার পয়সা খেয়ে তোমরা লুকিয়ে থাকো, সেই জিনিসগুলো যেন আমরা দেখিয়ে দিতে পারি। এই জন্য ডকুমেন্টেশনটা ভালো হওয়া দরকার, এবং ভবিষ্যতে বাংলাদেশে আমাদের যেন শক্ত মানবাধিকার সংগঠন থাকে, আমাদের যেন শক্ত মিডিয়া থাকে, সেই দিকটা আমাদের যথেষ্ট কাজ করতে হবে। এই জিনিসগুলো এখনই প্রস্তুতি নেওয়া দরকার, কারণ যেইভাবে আওয়ামী লীগের উপর নির্যাতন হচ্ছে, এটার একটা অর্থ হলো যে আওয়ামী লীগ কিন্তু তত দ্রুত বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ফিরে আসবে।